ভিউয়ার্স, তো এই ভিডিওতে আপনাদের দেখাবো টিভিএস মেট্রো প্লাস বাইকের ফুয়েল প্রবলেম। তো এই বাইকটার প্রবলেম হচ্ছে এই বাইকে ফুয়েল অতিরিক্ত খাচ্ছে। তো আপনার বাইকে যদি ফুয়েল অতিরিক্ত খায় সেই ক্ষেত্রে আপনারা কিভাবে বুঝবেন এবং এর সমাধান কিভাবে করবেন, তো ডিটেলসলি আমি এই ভিডিওতে আপনাদের সে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি সেটা দেখাবো। তো এই জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, প্রথমে আমাদের দেখতে হবে প্রাথমিক কিছু চেক আছে সেটা ঠিক আছে কিনা, এরপরে আমরা চলে যাব মূল চেক আপে। প্রথমে বাইকে তেল কম খাওয়ার জন্য আপনাদের যদি বেশি খায় সেক্ষেত্রে আপনারা কি ধরনের চেক প্রাথমিকভাবে করবেন, এরপরে যদি সমস্যার সমাধান না হয় তারপর হচ্ছে আপনারা যেভাবে দেখাবো ভিডিওতে সেভাবে করলে সমাধান হয়ে যাবে। তো প্রথমত আপনারা যেটা করবেন, প্রথমে আপনার দুই চাকার হাওয়ার প্রেসারটা আপনারা মাপ দেবেন। সেই ক্ষেত্রে হচ্ছে পিছনে চাকার প্রেসার থাকবে 28 থেকে 32 PSI এবং সামনে থাকবে 25 থেকে 28। তো এই হাওয়ার যদি কম থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের গাড়িটা জাম চলবে এবং রাস্তার সাথে চরসংখ্যা বেশি হওয়ার কারণে আপনার তেলটা বেশি খেতে পারে। তো প্রথমত দেখবেন চাকার হাওয়ার প্রেসার, এরপরে যেটা দেখবেন সেটা হচ্ছে ক্লাচ। তো অনেক ক্ষেত্রে হয় কি যে আপনার গাড়িটা হচ্ছে হাফ ক্লাসে থাকে, সেই ক্ষেত্রে হয় আপনার গাড়িটা হচ্ছে চিল্লায় বেশি ভাগে কম, সেক্ষেত্রে আপনার তেলটা বেশি খেতে পারে, ইঞ্জিন ওভারহিট হতে পারে। তো চাকার প্রেসার, তারপর ক্লাচ অ্যাডজাস্ট, এরপরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট বিশ্বস্ত ফুয়েল পাম্প থেকে ফুয়েল নিতে হবে যাতে পরিমাণে কম না দেয়, এদিকেও খেয়াল রাখতে হবে। তারপরে যে বিষয়টা লক্ষ্য করবেন যে প্রত্যেকটা বাইকের আপনার নির্দিষ্ট একটা লোড ক্যাপাসিটি আছে, তো সেই লোড ক্যাপাসিটি অনুযায়ী আপনারা লোড নেবেন। সেক্ষেত্রে দুজনের বেশি গাড়িতে কখনো উঠবেন না, তাহলে আপনার তেল বেশি খাবে। এরপরে যেটা দেখবেন যে আপনার বাইকে রোদ্রে রাখা যাবে না, রোদ্রে রাখলে রোদ্রের তাপে আপনার ফুয়েলটা বাষ্প হয়ে কমে যায়। এরপরে যে বিষয়গুলো দেখবেন যে আপনার ফুয়েল ট্যাঙ্কের যে কভার, এই কভার এখান থেকে অনেক সময় লিকেজ হয়, যার ফলে এখান থেকে কিছুটা ফুয়েল উড়ে যায়। তো এই সব কিছু ঠিকঠাক আছে, তারপর আপনার তেল কম খাচ্ছে, মানে বেশি যাচ্ছে আর কি, মাইলেজ কম পাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার বিশেষ কিছু চেক আপ আছে। এর ফলে চেক আপ প্রথমে প্রবলেমগুলো জাস্টিফাই করে তারপর সেই অনুযায়ী কাজ করলে আপনার স্থায়ী সমাধান হয়ে যাবে। তো আপনার বাইকটা যদি অনেক পুরনো বাইক হয় সেই ক্ষেত্রে চেক আপগুলো ভিন্ন হবে, আর নতুন বাইক হলে সেই ক্ষেত্রে যদি মাইলেজ কম যায় সেই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দেখতে হবে গাড়িটা 3000 কিলো চলছে কিনা। যদি 3000 কিলো বেশি চলে সেই ক্ষেত্রে আপনারা যদি মাইলেজ তেলে কম পান সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কার্বোরেটরটা অ্যাডজাস্ট করলেই আপনার সমস্যাটার সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যদি 3000 কিলোর কম চলে সেক্ষেত্রে আপনারা কোনো মতেই কার্বোরেটর অ্যাডজাস্ট করতে যাবেন না, তেল একটু বেশি খাওয়া সেই সময় ভালো। কারণ হচ্ছে এই সময় ব্রেকিং পিরিয়ড চলে আপনার বাইকের 0 থেকে 2500 থেকে 3000 কিলোমিটার পর্যন্ত। এই পর্যন্ত কোম্পানি কিছুটা তেল বাড়িয়ে রাখে যাতে ইঞ্জিনের পারফরমেন্সটা ভালো থাকে এবং পরবর্তীতে একটা দীর্ঘ সময় পর্যন্ত ইঞ্জিনের সার্ভিসটা ভালো দেয়। তো এই বাইকটা যেহেতু তেল বেশি খায় এবং এই বাইকটা চলছে হচ্ছে আপনাদের দেখাচ্ছি 18,492। তো প্রথম অবস্থা থেকে এই বাইকটা যেহেতু আমার আন্ডারে কিংবা হাতে ছিল না, এই ক্ষেত্রে আমার একটু চেক আপটা শুরু থেকে করতে হবে শেষ পর্যন্ত, তাহলে আমার ক্ষেত্রে রোগটা ধরার জন্য সুবিধা হবে। তো আমি যেভাবে দেখাবো সেভাবে আপনারা যদি কাজটা করেন তাহলে A to Z সব চেক আপ, কী চেক আপ করতে পারেন, তেলের অপশনে কী বিষয় কাজ করে সবগুলো চেক আপ দিয়ে এরপরে ওই রোগটা জাস্টিফাই করে আমি সমাধান দেবো। তো ভিউয়ার্স, তাহলে কাজে চলে যাওয়া যাক। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, মনে করেন একজন বলতেছে আপনাকে তার বাইকের ফুয়েলটা বেশি খাচ্ছে। তো প্রথমে আপনারা কি দেখবেন যে আসলে আপনার ইঞ্জিনে তেল বেশি খাচ্ছে নাকি তার ফুয়েল পরিমাণ কম আছে কিংবা অন্য কোনো সমস্যা আছে। সেই ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা করতে হবে, প্রথম হচ্ছে আমাদের প্লাগটা খুলে দেখতে হবে। তো আমরা প্রথমে আপনাদের প্লাগটা খুলে দেখবো এবং আপনাদের বোঝাবো, প্লাগ দেখে বুঝবেন কিভাবে যে অরিজিনালে আপনাদের বাইকে ফুয়েল বেশি খাচ্ছে কিনা।
দেখতে পাচ্ছেন এই বাইকের হচ্ছে আপনার প্লাগটা হচ্ছে এই। তো প্লাগটা আমরা দেখতে পাচ্ছি প্লাগটা হচ্ছে কালো বর্ণের হয়ে গেছে। তো প্লাগের সাধারণত 3 ধরনের কালার হয়ে থাকে, একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে কালো, আর একটা হচ্ছে বাদামি। তো এবার আসা যাক 3 ধরনের এই কালার দিয়ে আপনি বুঝতে পারবেন আপনার ইঞ্জিনের কন্ডিশন, তেলের মাইলেজ কেমন কি যাচ্ছে। তো তার ভিতরে চলে আসা যাক যে আপনার যদি প্লাগ যদি কালো থাকে সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কার্বোরেটরের রিচ মিক্সচার হচ্ছে, অর্থাৎ আপনার বাতাসটা কম যাচ্ছে এবং তেলটা বেশি যাচ্ছে, যার ফলে ফুয়েল খরচটা বেশি হচ্ছে। তো নিঃসন্দেহে যদি প্লাগ যদি কালো থাকে সেক্ষেত্রে ধরে নেবেন আসলে আপনার বাইকের তেলটা বেশি খাচ্ছে ইঞ্জিনে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, তো সেই প্রসঙ্গে পরে যাচ্ছি। তো এবার আসা যাক যদি সাদা থাকে, তো সাদা থাকলে বুঝবেন তেল অতিরিক্ত কম খাচ্ছে, যার ফলে হচ্ছে আপনার গাড়িটা স্টার্টে ট্রাবল দিতে পারে, গাড়ি খুঁটাতে পারে, লোডে গাড়ি জ্যাম হতে পারে। তো পারফেক্ট তাহলে কোনটা? পারফেক্ট হচ্ছে বাদামি কালার। যদি বাদামি কালার যদি আপনার প্লাগটা যদি বাদামি কালার হয়ে থাকে তাহলে বুঝবেন পারফেক্টলি মিক্সার হচ্ছে। তো এখন আসা যাক কালো কেন আসলো আর কি। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু চেক আছে, সে চেকগুলো করব আর কি। এই প্লাগটা যখনই আমার বাদামি বর্ণের আসবে তখনই আমার বুঝতে হবে যে আমার ইঞ্জিনে মাইলেজটা ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের আদার্স কোনো সমস্যা হতে পারে, যেরকম প্রথমে বলছিলাম যে আপনার চাকায় হাওয়া কম থাকতে পারে, ট্যাঙ্কি থেকে লিক হতে পারে ফুয়েল, এরপরে হচ্ছে আপনার ওভারলোডের কারণে হতে পারে, প্লাগ যদি জাম থাকে কিংবা রিপেল অ্যাডজাস্ট ঠিক না থাকে এই কারণে হতে পারে। তো এর মাঝে আরেকটু কথা বলি, সেটা হচ্ছে প্লাগ অনেক সময় হয় কি প্লাগটা হচ্ছে আপনার কালো থাকে, সাথে হচ্ছে ভিজা ভিজা টাইপের থাকে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই প্রবলেমটা হয় পুরোনো বাইকের ক্ষেত্রে, তখন যে বাইকটা হচ্ছে আপনার রিং পিস্টন দুর্বল আছে, অর্থাৎ আপনার কম্প্রেশন চেম্বারে মোবিল উঠে যায়। সে প্রসঙ্গে না যাই, যেহেতু এটা অত পুরনো বাইক না, তো ওই বিষয়ে অন্য এক ভিডিওতে আপনাদের বলবো। তো এখন আসা যাক যে এই মাইলেজটা কিভাবে ঠিক করব আমরা, যে প্লাগটা যে কালো আসছে। তো এখন আসা যাক শুরু থেকে আমাদের কি কি চেক দিতে হবে। তো আমরা কার্বোরেটর অ্যাডজাস্ট করলে কিছু সময় মনে করেন কিছুদিন হয়তো বা প্লাগটার কালার ভালো আসতে পারে অথবা তেল কম খেতে পারে, কিন্তু এটা পারমানেন্টলি সমাধান না। সমাধান পারমানেন্টলি করতে গেলে আপনাদের বেশ কিছু চেক আপ করতে হবে। চেক আপের জন্য প্রথমে আমাদের সিটটা খুলতে হবে আর কি বাইকের। তো আমি বলে নিচ্ছি, এটা হচ্ছে টোটাল ডিটেলসই আমরা রোগটা জাস্টিফাই করবো আর কি, কোথায় কি সমস্যা। আর সমস্যা যেটা আছে পারফেক্টলি ভাবে যদি আমি সবকিছু রাখি, তেলের সাথে সামঞ্জস্য যেসব সেকশনগুলো কাজ করে, তো সেই সবগুলো কাজ করলে আপনার মাইলেজ ভালো যেতে বাধ্য। তো তারপরেও আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো, তাহলে আপনাদের তেল মাইলেজ ঘন কোনো প্রবলেম যেটা সেটা স্থায়ীভাবে সমাধান আপনারা পাবেন। তো সেক্ষেত্রে আমরা কাজ করার জন্য আমাদের সিট ট্যাঙ্কিটা খুলে নিতে হবে। তো সেটা আমরা আগে প্রথমে সিট ট্যাঙ্কিটা খুলে নেবো আর কি। এদিকে আয়। সেট করে এবার তো কাজের সুবিধার্থে আমরা প্রথমে সিট, তারপর দুই সাইড কভার এবং ট্যাঙ্কিটা খুলে নেব।
হাওড়া যদি হাওয়া তো দেখতে পাচ্ছেন ভিতরে কিছু ময়লা আছে। তো প্রাথমিকভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রেখে ভালো, যেহেতু ইঞ্জিনে কাজ করবো বন্ধ করে তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করা ভালো আর কি। তো এই ধুলাগালি দেখা গেলো আমি ট্যাবেট কভার খোলা লাগতে পারে, সেক্ষেত্রে ময়লাগুলো ভিতরে যেতে পারে, এই জন্য একটু পরিষ্কার করে নিবো আর কি। তো যেহেতু ডিটেলস দেখাবো আর কি, এই ভিডিওতে আপনাদের ডিটেলস দেখাবো তেল এর কাজ কিভাবে করবেন, সেক্ষেত্রে ভিডিওটা একটু বড় হতে পারে। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো সব খুলে নিলাম। তো খুলে নেওয়ার পরে এখন আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে প্রথমে এয়ার ফিল্টারটা খুলবো আর কি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেট্রো প্লাস বাইকের এয়ার ফিল্টারটা থাকে হচ্ছে ডান সাইডে। তো এয়ার ফিল্টারের চারটা নাট আছে, চারটা নাট খুললেই এয়ার ফিল্টারটা বেরিয়ে আসবে। তো বাইকের তেল বেশি খাওয়ার মানে ফুয়েল বেশি খাওয়ার প্রধান কারণের একটি হচ্ছে, প্রধান কিছু কয়টা কারণ আছে, তার ভিতরে একটি হচ্ছে এয়ার ফিল্টার। তো সাধারণত এয়ার ফিল্টার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে কাগজের এয়ার ফিল্টার, একটা ফোমের। তো ফোমের যে এয়ার ফিল্টার গুলো থাকে সেগুলো ওল্ড মডেলের বাইকে ম্যাক্সিমাম থাকে, সেগুলো সাধারণত পরিষ্কার করলে অনেকদিন চালানো যায়, যেহেতু আপনার 7 থেকে 8,000 কিলো পর পর অথবা 3-4,000 কিলো পর পর ওটা ক্লিন করে আপনি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। কিন্তু এখন বর্তমানে সব বাইকে এয়ার ফিল্টার দিচ্ছে কাগজের, সেক্ষেত্রে আপনাদের এটা একটা সার্ভিস লিমিট দিয়ে থাকে আর কি প্রত্যেকটা বাইকে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কাগজের। তো এইখানে নোটিশ দিয়ে দেওয়া আছে আর কি, এটা সর্বোচ্চ 12,000 কিলোমিটার পর্যন্ত ব্যবহার করা যাবে। আর এটা বলছে ক্লিন না করতে, শুধু রিপ্লেস করার জন্য বলছে। কিন্তু বর্তমান যে ধুলা যে পরিমাণ, সেক্ষেত্রে অনেক দ্রুত আপনাদের চেঞ্জ করা লাগতে পারে, কিন্তু এটা আপনারা পরিষ্কার করতে পারবেন, কিছু সাবধানতা অবলম্বন করে আপনারা পরিষ্কার করতে পারবেন। তো যদি 12,000 কিলো হয়ে যায় সেক্ষেত্রে আপনারা পরিষ্কার না করা ভালো, চেঞ্জ করে দিলে ভালো হয় আর কি। তো যদি 12,000 কিলোমিটার কম থাকে কিন্তু ময়লা বেশি হচ্ছে, সেক্ষেত্রে আপনারা এটা পরিষ্কার করতে পারেন। প্রথমত এটা রোদ্রে রাখবেন, রোদ্রে রাখলে যে ছোট ছোট যে ময়লাগুলো আছে ওইগুলো ছেড়ে দেবে। আর এটা হচ্ছে পরিষ্কার করতে পারবেন একমাত্র বাতাস দ্বারাই। তো কিভাবে করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এটা যেভাবে করবেন সেটা হচ্ছে এয়ার ফিল্টারটা যখন এইভাবে লাগানো থাকে আর কি, এটা বাইরে থেকে বাতাসটা ক্লিন হয়ে এরপর ভিতর সাইডে যায়। তো আমি যদি এইখান থেকে হাওয়া মারি তাহলে সেক্ষেত্রে ছোট ছোট যে ময়লাগুলো আছে এটা ছিদ্র বড় হয়ে যাওয়ার ফলে এই ময়লাগুলোর ভিতরে চলে আসবে, তখন হচ্ছে আপনার হোস পাইপ থেকে ময়লা চলে যাবে। তার মানে আমাদের এয়ার ফিল্টারের কোনো দরকারই বললো না, সেই ক্ষতি হয়ে যাচ্ছে। সেই কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে বাইরে থেকে মারবো না, এই ভুলটা করবো না, এটা দেখো ভিতর থেকে মারবো, যাতে যে ময়লাটা ছিদ্র ঢুকতে পারে না সেটা উল্টো ব্যাকে আপনার বের হয়ে যাবে। ঠিক এইভাবে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ময়লা। তো অনেকে বলতে পারেন এই ময়লা থাকার কারণে আপনার তেল বেশি খাওয়ার সম্পর্কটা কি, সেই ক্ষেত্রে আপনাদের একটু বলে রাখি। তো আগে পরিষ্কারটা করে নিই। তো পরিষ্কার হয়ে গেছে, আর এয়ার ফিল্টার একবার চেঞ্জ করা হয়ে গেছে, 12,000 হয়নি, এই জন্য পরিষ্কার করলাম। এবার আসা যাক এই এয়ার ফিল্টারের সাথে তেলের সম্পর্কটা কি। তো আমরা সবাই জানি যে কার্বোরেটর কাকে বলে, যদি আমার একটা ভিডিও করা আছে কার্বোরেটর কাকে বলে, তো যদি না দেখে থাকেন দেখে আসতে পারেন। তো সেই হিসাবে আমি আবার বলছি যে কার্বোরেটর হচ্ছে যে একটা মিশ্রণ ডিভাইস, যা এয়ার ফুয়েলের অনুপাত অনুসারে মিক্সার করে ইনটেক ম্যানিফোল্ড দিয়ে আপনার ইঞ্জিন সিলিন্ডারে প্রেরণ করে। এইটা হচ্ছে কার্বোরেটরের কাজ। তো এইবার হচ্ছে আপনার এই কার্বোরেটরে একটা মিক্সার হয়, কি মিক্সার হয়, এয়ার এবং ফুয়েলটা আসে হচ্ছে আপনার ট্যাঙ্কি থেকে,
সেটা পেট্রোল হতে পারে অথবা অকটেন। আর বাতাসটা কোথা থেকে আসে? বাতাস হচ্ছে আপনার এয়ার কেনার বক্স, এখানে দেখতে পাচ্ছেন জায়গা হুস পাইপ, এখান থেকে বাতাস এসে ডাউন আবার জায়গায় ছিল, এখান থেকে আসার পরে এইখান বাইট সাইডটা বাতাসটা আসে আর কি। আর এইখান থেকে ইঞ্জিনে যখন টান দেয় বাতাসটা এখান থেকে নেয় আর কি। তখন হয় কি, এই এয়ার ফিল্টার যদি ছিদ্র জাম হয়ে থাকে সেই ক্ষেত্রে এয়ার ফিল্টার যদি জাম হয়ে থাকে সেই ক্ষেত্রে বাতাসের পরিমাণটা কম যাবে। বাতাসের পরিমাণ যদি কম যায় তাহলে তো তেলের পরিমাণ বেশি যাবে। তো কার্বোরেটরে যে অ্যাডজাস্ট থাকে আর কি, সেই অ্যাডজাস্টের কাজ হচ্ছে আপনার এয়ার স্ক্রু দিয়ে আপনার তেলটা কম বেশি করা হয়। আপনার কার্বোরেটরে দুটো স্ক্রু থাকে, একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এয়ার স্ক্রু, আর এটা রেস স্ক্রু মানে আইডেল স্ক্রু। তো সাধারণত অ্যাডজাস্টটা করা হয় আপনার এয়ার স্ক্রু দ্বারাই। যেরকম এয়ার স্ক্রু বাতাসটা যত বাড়ায় দিবেন তেলটা তত কম খাবে, আর তেলটা বাতাসটা যদি কমায় দেন তাহলে তেলটা হচ্ছে বেশি খায়। তো সেই হিসাবে হচ্ছে আপনার এখানে যদি বাতাসটা ঠিকভাবে যেতে না পারে তাহলে তেলের পরিমাণটা বেশি যায়। তো স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে তেল বেশি খেতে পারে। তো প্রথমত আমাদের এয়ার ফিল্টারের পজিশন দেখা হয়ে গেল, এটা এখন ঠিক আছে। তো আমি আপনাদের টোটালি দেখাচ্ছি আর কি এ টু জেড। তো সাধারণত যেসব সিস্টেম আপনাদের দেখাবো, যে অপশন যেগুলো নিয়ে কাজ করে এগুলো প্রত্যেকটা চেক এবং সমাধান করলে মাইলেজ এমনি আপনি নতুনের মতনই পাবেন। আর তো এটা গেল এয়ার ফিল্টার। তো এয়ার ফিল্টারটা যেহেতু পরিষ্কার হয়ে গেছে আমরা লাগাই দিতে পারি। তো এয়ার ফিল্টারের কাজ আমাদের শেষ, এখন আমরা লাগাই দেব। এয়ার ফিল্টার আমরা লাগিয়ে দেবো। তো আমরা এক এক করে সব চেকে যাব। তো আমরা দেখলাম যে এয়ার ফিল্টারে কতটা ধুলো ছিল আর কি, জ্যাম ছিল। তো আমাদের এয়ার ফিল্টার চেক করা হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, তো এখন আপনাদের দেখাবো হচ্ছে কার্বোরেটরের চেক আপটা। তো এটা হচ্ছে অ্যাক্সিলারেটর। তো অ্যাক্সিলারেটরের সাথে আপনার কার্বোরেটরের একটা স্লাইড পিস্টন থাকে। তো ওই স্লাইড পিস্টনটা হচ্ছে আপনার অ্যাক্সিলারেটর কম বেশি করার জন্য, তেলটা কম বেশি করে হচ্ছে এই অ্যাক্সিলারেটর স্লাইডের পিস্টন আর কি। তো এখানে একটা জেট থাকে, জেট পিন আর কি। তো জেট পিনটা থাকে স্লাইড পিস্টনের ভিতরে। তো আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে স্লাইড পিন মানে স্লাইড পিস্টন। তো আর এটা হচ্ছে জেট পিন। তো জেট পিনের পজিশনটা দেখবো আর কি ঠিক আছে কিনা। অনেক সময় এটা প্রবলেম থাকে আর কি। তো দেখতে পাচ্ছেন জেট পিনের হচ্ছে কয়টা ইয়া থাকে আর কি, ঘাট থাকে। তো এই ঘাটগুলো হচ্ছে আপনার কাজ আছে। তো এই ঘাটের নিচের দিকে হচ্ছে আপনার যত নামায় দেওয়া হবে পিনটা, মনে করেন এই ঘাটে দেওয়া থাকলো, নিচ ঘাটে দিলে তেল আপনি আদার সব জায়গা থেকে তেল ফুয়েল চাপানোর পরেও আপনার তেল অতিরিক্ত বেশি খাবে ফুয়েল আর কি। তো এটার পজিশন থাকবে হচ্ছে মাছ বরাবর দিতে পারেন, সেক্ষেত্রে সব থেকে বেটার হয় আর কি। যদি এক ঘাট উপরে দেন তাহলে পিনের থেকে আপনার তেল কমানো হবে, সেটাকে কমানো বলে পিনের থেকে। তো পিনের থেকে তেল কমাইলে হয় কি পারফেক্টলি ভাবে তেল ফুয়েলটা ইঞ্জিন পায় না আর কি। তো শীতকালে অবশ্যই আপনারা এটা খুলে দেখবেন যে অনেক সময় কোম্পানি করে কি তেল এই দ্বিতীয় নম্বর ঘাটে থাকে আর কি, তখন যদি গাড়ি খোটায় তখন মাঝখানে দিয়ে দেবেন আপনারা, তাহলে শীতকালে যে স্টেটের ট্রাভেলটা মেট্রো প্লাস বাইক ওটা থাকবে না। তো আমরা মাঝখানে দিয়ে দিচ্ছি। বাস। তো কার্বোরেটরের কাজ হচ্ছে আপাতত
এই পর্যন্তই। তো ফ্ল্যাট পিস্টনের পজিশনটা আমরা চেক করলাম, এখন লাগিয়ে দেবো। তো প্রথমে আমরা এয়ার ফিল্টারটা দেখবো, সেটা যদি ক্লিন না থাকে অথবা রিপ্লেস করার সময় হয়ে থাকে তাহলে রিপ্লেস করে ফেলবো। তারপর স্লাইড পিস্টনটা দেখলাম, ওটা যদি স্লাইড পিস্টনের ঘাট যদি কম বেশি থাকে ওটা মিডিল বরাবর করে দেবো। এরপর যেটা করব সেটা হচ্ছে আপনার এই বাইকটার ট্যাপেট ক্লিয়ারেন্স ঠিক আছে কিনা সেটা দেখবো। তো এটা হচ্ছে মুখ্য বিষয়। ইঞ্জিনে যদি ট্যাপেট ক্লিয়ারেন্স সঠিকভাবে অ্যাডজাস্ট না থাকে তাহলে মাইলেজ তেল বেশি খাবে। তো এটা হচ্ছে আমরা চেক দেবো এখন যে এটার ট্যাপেট ক্লিয়ারেন্স ঠিক আছে কিনা। তো টিভিএস মেট্রো প্লাস বাইকের ট্যাপেট ক্লিয়ারেন্স হচ্ছে কোনটা থাকবে সেটা আপনাদের বলতেছি। তো ট্যাপেট ক্লিয়ারেন্স হচ্ছে যে দুইটা রোকারের মাঝখানে যে একটা ক্লিয়ারেন্স ওটাই বলে ট্যাপেট ক্লিয়ারেন্স। তো টিভিএস মেট্রো প্লাস বাইকের ট্যাপেট ক্লিয়ারেন্স হচ্ছে ইনটেক থাকবে হচ্ছে 0.06 হচ্ছে ইনটেক, আর এক্সস্ট থাকবে 0.08 mm। তো এই ক্লিয়ারেন্সটা রাখলে হচ্ছে আপনার গাড়ির পারফরমেন্সও ভালো পাবেন, মাইলেজও কম যাবে, ইঞ্জিনের সাউন্ডটাও ভালো পাবেন। তো এটা চেক দিয়ে নেবেন আর কি। তো এটা চেক দেওয়ার জন্য অবশ্যই পিস্টনটা টপে উঠাতে হবে। টপে অর্থাৎ হচ্ছে আপনার পিস্টনটা টপে উঠানোর পরে মানে এটা তো 4 স্ট্রোক বাইক, তো 720 ডিগ্রি ক্র্যাঙ্কের পজিশন 720 ডিগ্রি, অর্থাৎ ইঞ্জিন দুইবার ঘোরানোর পরে তারপর টপে উঠে আর কি। তো আমি আপনাদের খুলে দেখাচ্ছি টপে উঠায়। তো প্লাগটা মালা যেতে পারে আর কি, এবার প্লাগটা খুলে মানে লাগিয়ে রাখি, পরে আবার খুলবো। তো রোকারটা চেক করার পরে তারপরে আমরা চলে যাব অন্য জায়গায়। তো আমি পিছনে টপে উঠাইছি। তো টপে উঠানোর পরে তো তো আমার একটা ভিডিও আছে কিভাবে টপে উঠাবেন, তো সেটা আমি দেখে নেবেন আর কি। তো টপে উঠানোর পরে বুঝবেন কিভাবে যে টপে উঠছে কিনা। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার দেখবেন টপে উঠানোর পরে দুইটা রোকারই প্লে করবে, তখন বুঝবেন হচ্ছে টপে উঠছে আর কি। পিস্টন ইঞ্জিন দুই পাক ঘুরে পিস্টন টপে আসছে। তো যদি মনে করেন জাম প্রচুর, তো তখন আবার হচ্ছে আপনার ইঞ্জিনটা আবার একটা ঘুরায় দেখে নেবেন আর কি যে দুটো বাল্বই রোকারি নড়তেছে কিনা, প্লে করতেছে কিনা, তাহলে বুঝবেন টপে উঠছেন। আর ঘোরানোর সময় ইঞ্জিনটা অবশ্যই ফিল্টার ভাবে ঘোরাবেন, উল্টা ঘোরাবেন না। এখন চেক দেব, এটা হচ্ছে ফিলার গেজ। তো ঠিক আছে, এক্সস্ট ঠিক আছে, হচ্ছে আপনাদের ইনটেক ভালভটা শুধু একটু জাম ছিল, ওটা ক্লিয়ার করে দিছি বাস। তো এখন আমরা ট্যাবেট কভার দুটো লাগিয়ে দেবো। তো তেলের লাইনের সব আমাদের কাজ করা কমপ্লিট। এখন আমাদের যেটা করতে হবে
সর্বশেষ আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কার্বোরেটর অ্যাডজাস্ট করতে হবে। তো আমি দেখাবো সঠিক নিয়মে কিভাবে কার্বোরেটর অ্যাডজাস্ট করবেন। তো সব কাজ চেক আপ দেওয়া হয়ে গেছে, এখন কার্বোরেটর অ্যাডজাস্ট করলে হচ্ছে। তো গাড়ির সাথে প্লাগটা সেটা হচ্ছে পরিষ্কার করবো, পরিষ্কার করে নেবো। পরিষ্কার করে তারপর হচ্ছে আপনার কার্বোরেটর অ্যাডজাস্ট করবো। অ্যাডজাস্ট করার পরে বাইকটা রাইড করবো আর কি। রাইড করানোর পরে তারপর প্লাগের পজিশনটা আপনাদের দেখাবো, যে টোটাল কাজ করার পরে আপনাদের ইঞ্জিনের যে বাইকের ইঞ্জিনের প্লাগটা কি পজিশনে আসছে আর কি। তো প্লাগটা পরিষ্কার করে নিয়েছি, এখন লাগাই দেবো। আমাদের ফার্স্ট মেরে নেবো, যাতে ভিতরে কোনো ময়লা থাকলে সেটা বেরিয়ে আসে। একটা বিষয় হচ্ছে আপনাদের বলা হয়নি, তো প্লাগটা লাগানোর আগে দেখবেন প্লাগের গ্যাপটা ঠিক আছে কিনা। যদি চাপানো থাকে তাহলে ওটা অ্যাডজাস্ট করে নেবেন। প্লাগের গ্যাপ থাকে হচ্ছে 0.90 mm। তো এর যদি কম থাকে তাহলে এটা অ্যাডজাস্ট করে নেবেন, আর যদি বেশি থাকে তাহলে কমাই নেবেন। তো এটা ঠিক আছে, যেহেতু এটা কিছু করলাম না আমি। তো এরপরে একটা দেখবেন লাগানোর সময় হচ্ছে যে আপনার প্লাগটা শর্ট আছে কিনা কিংবা নষ্ট আছে কিনা। এটা আপনার প্লাগ যদি দুর্বল থাকে সেক্ষেত্রে তেল বেশি খায়, তো প্লাগটা চেক দিয়ে নেবেন আপনি। তো সঠিক নিয়মে কিভাবে প্লাগ পরিষ্কার করবেন কিংবা চেক করবেন ভালো আছে কিনা, এই বিষয়ে একটা ভিডিও আছে আমার ভিডিও, যদি আপনি চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। তারপর আমি প্রাথমিকভাবে দেখাচ্ছি প্লাগটা ঠিক আছে কিনা। তো প্লাগটা ঠিক আছে কিনা নষ্ট আছে বুঝবেন কীভাবে। তো এটা প্লাগটা খোলা আছে এবং এটা আমি এখন এটা বডি রেখে ফায়ারিং করব। যদি কারেন্টটা সোজাসুজি মারে এবং সেটা ব্লু ধরনের কারেন্ট হয়, ব্লু, তাহলে বুঝবেন এটা ফায়ারিং স্ট্রং আছে। আর যদি সাদা মারে অথবা চার সাইড থেকে মারে তাহলে বুঝবেন হচ্ছে প্লাগটা দুর্বল হয়ে গেছে, অর্থাৎ নষ্ট হয়নি। আর যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে তো গাড়ি স্টার্টই নেবে না। তো চলুন দেখা আসা যাক। দেখতে পাচ্ছেন প্লাগ কারেন্ট একেবারে সোজা এবং নীল টাইপের মধ্যে, অর্থাৎ প্লাগটা ভালো আছে। তো আমরা লাগিয়ে দেবো, যেহেতু প্লাগ ভালো আছে আমরা লাগিয়ে দেবো। আর একটা প্লাগ হচ্ছে সাধারণত 10,000 কিলো পর্যন্ত চালানো যায়, সার্ভিসটা ভালো দেয় আর কি। এরপরে আপনার প্লাগ যদি ভালো থাকে, দেখা যায় যদি ভালো, তো লোডে গিয়ে মানে ইঞ্জিনের ভিতরে ওটা সঠিকভাবে কাজ করতে পারে না, কিছুটা দুর্বল হয়ে যায় 10,000 কিলো সার্ভিস দেওয়ার পরে। তো 10,000 কিলো হয়ে গেলে আপনাদের প্লাগটা চেঞ্জ করা যায় ভালো হবে। তো যেহেতু প্লাগটা ভালো আছে এবং 10,000 কিলো এখনো হয়নি কাস্টমারের ভাষ্য মতে, সেক্ষেত্রে এটাই লাগিয়ে দিলাম আর কি। ঠিক আছে, তো আনুষঙ্গিক আমাদের সব কাজ করা হয়ে গেছে। তো এয়ার ফিল্টার ক্লিন করলাম, কার্বোরেটর সিলেক্ট পিস্টনের যে জেট পিন ওইটার পজিশন ঠিক করলাম, ক্যাবিন ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট করলাম, প্লাগ ভালো আছে কিনা দেখলাম, প্লাগ পরিষ্কার করলাম। তো এগুলো করা হয়ে গেল। এখন হচ্ছে যেটা করতে হবে, ফাইনালি আমরা কার্বোরেটরটা অ্যাডজাস্ট করব সঠিক নিয়মে। তো আশা করি কার্বোরেটর এখন সঠিক নিয়মে অ্যাডজাস্ট করলে কার্বোরেটর অ্যাডজাস্টটা পারফেক্টলি হবে এবং এটা লং সময় পর্যন্ত আপনারা মাইলেজটা ভালো পাবেন। তো কীভাবে সঠিক নিয়মে আপনার কার্বোরেটর অ্যাডজাস্ট করতে হয় সেটা আপনাদের দেখাবো এখনই। তো কার্বোরেটর দুইভাবে অ্যাডজাস্ট করা যায় আর কি। এক হচ্ছে ইঞ্জিনের সাউন্ড দেখে আর কি, সেটা আপনাদের যেটা দেখাবো আর কি। আরেকটা করা যায় টেকোমিটার দিয়ে। তো টেকোমিটার যেহেতু এই মুহূর্তে আমার কাছে নাই, সেক্ষেত্রে টেকোমিটার দিয়ে কীভাবে অ্যাডজাস্ট করবেন এটা আপনাদের দেখাতে পারছি না। এটা হচ্ছে সাউন্ড শুনে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি কীভাবে কার্বোরেটর অ্যাডজাস্ট করবেন। আর যে বাইকে হচ্ছে আরপিএম আছে, আরপিএম কাটা, সেই বাইকেও আপনি আরপিএম কাটা দেখেও অ্যাডজাস্ট করতে পারবেন। ওইটা অনেকটা টেকোমিটারের মতো হয়ে থাকে অ্যাকুরেট। তো সাউন্ড শুনে অ্যাডজাস্ট করাটা একটু অভিজ্ঞতার ব্যাপার, তারপরেও সমস্যা নয়, আপনাদের দেখলে আপনারা বুঝবেন। তো এর জন্য আমাদের প্রথমে গাড়িটা স্টার্ট দিতে হবে। তো যেহেতু কার্বোরেটরের তেল কম আছে, তো পর্যাপ্ত তেল ফুয়েল রেখে তারপর হচ্ছে কার্বোরেটর অ্যাডজাস্ট করা ভালো। সেক্ষেত্রে আমরা ট্যাঙ্কিটা বসাই দেবো, ট্যাঙ্কিটা সেট করে নেব। বাস
তো এখন ফাইনালি আপনাদের কার্বোরেটর সরঞ্জাম অ্যাডজাস্ট করা দেখাবো আর কি। তো সেজন্য আমাদের গাড়িটা স্টার্ট দিতে হবে। তো গাড়িটা স্টার্ট দেওয়া হলো, হওয়ার পরে গাড়ির ইঞ্জিনটা কিছুটা গরম করে নিতে হবে। তো আমরা একটু গরম করে নিই, হালকা পিক আপে রাখি। তো যদিও ইঞ্জিনটা গরম আছে, বেশি সময় এর জন্য স্টার্ট দিয়ে রাখার প্রয়োজন হয়নি। তো এখন আপনাদের দেখাচ্ছি। তো এই যে এইখানে দেখতে পাচ্ছেন দুইটা স্ক্রু আছে। তো মূলত এই দুটা স্ক্রু দ্বারাই হচ্ছে আপনার কার্বোরেটর অ্যাডজাস্ট করা হয়। তো এইখানে দুটা স্ক্রু দুই রকমের হয়ে থাকে, আপনাদের দেখাচ্ছি। দেখাবো কোনো? আচ্ছা, একটা দেখবেন হচ্ছে বাইরের সাইডে স্প্রিং দেওয়া থাকে, যেটা হচ্ছে রেস স্ক্রু কিংবা আইডেল স্ক্রু বলি আর কি। সেটা টাইট দিলে রেস বাড়ে, এটা হচ্ছে ফুয়েল স্ক্রু। আর আরেকটা দেখতে পারবেন বডির ভিতরে থাকে, এটা হচ্ছে এয়ার স্ক্রু। তো সাধারণত মূলত এই দুটা স্ক্রুর মাধ্যমেই কার্বোরেটরের তেলটা অ্যাডজাস্ট করা হয়। তো কার্বোরেটর অ্যাডজাস্ট হচ্ছে আপনার নির্দিষ্ট একটা পরিমাণ আছে, এটা নিজের মন গড়া করলেই হবে না, কারণ এই মিক্সারটা একটা নির্দিষ্ট পরিমাণে হতে হয়, এটার স্ক্রু হিসাব থাকে। তো সহজে আপনাদের বোঝানোর জন্য আমি দেখাচ্ছি, শর্টকাটেই বলি। তো এটা হচ্ছে আপনার ফুয়েল স্ক্রু অথবা আইডেল স্ক্রু, এটা দিয়ে হচ্ছে রেস কম বেশি করে, এটা রেস বাড়তেছে। আর এটা হচ্ছে আপনার ইঞ্জিনের মানে কার্বোরেটরের ফুয়েল মানে এয়ার কম বেশি করা। তো টাইট দিলে আপনার এয়ার মানে বাতাস এয়ার ফিল্টার থেকে কার্বোরেটরের তুলনামূলক টাইট দিলে তো আপনার যদি বাতাস কম যায় তেল বেশি যাবে, আবার লুজ দিলে হচ্ছে বাতাস বেশি যাবে। তো বাতাস বেশি গেলে তেল কম যায়। তো এটা এইভাবে অ্যাডজাস্ট আপনারা করতে পারবেন না, আমি শুধু কাজ দেখাচ্ছি দুটা স্ক্রু কি কাজ। তো এখন আমাদের অ্যাডজাস্ট সঠিক নিয়মে করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে টেকোমিটার দিয়ে, যেটা আছে সেটা টেকোমিটার যেহেতু নাই, আর এটার হচ্ছে মাই মিটারও আরপিএম মিটার নাই, সেক্ষেত্রে আমি সাউন্ড শোনায় আপনাদের অ্যাডজাস্ট করা দেখাচ্ছি আর কি। তো সাউন্ডের দিকে লক্ষ্য রাখবেন, আর প্লাস হচ্ছে আমার হাতের দিকে। প্রথমে আমরা টাইট দেবো, টাইট দিলে দেখবেন সাউন্ড অটোমেটিক বেড়ে যাবে। তো আমরা বেশি বাড়াবো না, একটা নিজের সুবিধার্থে শোনার সুবিধার্থে একটা পর্যায়ে রাখবো আর কি। মনে করেন এই পর্যায়ে দেখতে পাচ্ছেন বেশ একটা পর্যায়ে আছে, বাড়তেছেও না কমতেছেও না। এমন তো অবস্থায় আমাদের যেটা করতে হবে, এয়ার স্ক্রুটা ফুল টাইট দিতে হবে। দেখতে পাচ্ছেন ফুল টাইট দিয়ে বন্ধ হয়ে যাবে, একটু হাফ টাচ করলাম আর কি, রাখলাম। তো এখন আমাদের যেটা করতে হবে, এইটা হচ্ছে এয়ার স্ক্রুটা হাফ টাচ খুলছি, এরকম হাফ হাফ করে আমাদের বাড়াতে হবে। তো অনেকে হয় কি প্যাচ মনে রাখেন, কিন্তু প্যাচ মনে রাখে কোনো ফায়দা নাই। এটা হচ্ছে আপনি অ্যাকুরেটভাবে অ্যাডজাস্ট করতে পারবেন না, আপনার অ্যাকুরেটভাবে অ্যাডজাস্ট করতে গেলে সাউন্ডের দিকে লক্ষ্য রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমি রেস বাড়ায় এটা টাইট দিয়াতে বন্ধ হয়ে যাচ্ছিল, আমি ফুল টাইট দিয়ে হাফ টাচ খুলে দিচ্ছি, ভালো মনোযোগ সহকারে শুনবেন। তো এখন আমরা যেটা করতে হবে, এটা আস্তে আস্তে এভাবে আমরা খুলবো, লুজ দেবো। তো এটা 1.5 প্যাচ হয়েছে, কিন্তু আমাদের প্যাচ মনে রাখার দরকার নাই যদি আপনি এইভাবে অ্যাডজাস্ট করেন। এরপর এটা আস্তে আস্তে করে খুলবো, দেখবো যে তখন সব থেকে ইঞ্জিনের সাউন্ডটা বাড়তি থাকে। তো একটা সময় হয় কি যে সাউন্ডটা সর্বোচ্চ বাড়তি হয়ে আস্তে আস্তে কমা শুরু করে। তো কমা পর্যন্ত আমরা যাব না, যে সর্বোচ্চ বাড়তি যেখানে বেসটা দাঁড়াবে সেই পর্যন্ত আমরা স্ক্রুটা নেব। সাউন্ডের দিকে লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন এখন কমতেছে বেস, এই জন্য আবার টাইট দিচ্ছি। তো এই পজিশনে গিয়ে আমাদের সাউন্ডটা সব থেকে বেশি আসতেছে আর কি ইঞ্জিনের। তো এরপরে যদি নোজ দিই তাহলে সাউন্ডটা কমে যাচ্ছে, তো কমায় আমরা যাব না। তো এই পর্যন্ত দেখবো কোনো ফোট টোট মারে কিনা। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পর্যাপ্ত সাউন্ড বাড়তি অবস্থা আছে। এখন আমরা এই আইডেল স্ক্রু দিয়ে কমাবো। এটা এক একটা বাইকে এক এক ধরনের আরপিএম থাকে আর কি। তো এটা হচ্ছে 1000 থেকে 1200 আরপিএম এর ভিতর রাখবো আর কি।
এর থেকে কম করলে স্পিড ব্রেকার টেকার পার হলে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটাই আমরা আর হাত দিব না, এটা এখন কম বেশি যা লাগবে এটা দিয়ে করে নেবো আর কি। তো টোটালি ক্লিয়ার ভাবে বললাম, এবার একটু শর্টে আপনাদের বলি, যে যারা অনেকে মনে করছেন যে অনেক ঝামেলার, তো তাদের জন্য আবার একটু শর্টে বলি। আবার বলি, দুটো স্ক্রু থাকে, একটা হচ্ছে লং স্ক্রু, একটা হচ্ছে শর্ট। লংটা হচ্ছে আপনার স্প্রিং সহ থাকে আর কি, এটা হচ্ছে আইডেল স্ক্রু অথবা রেস স্ক্রু, যেটা যে নামে চেনে। আর এইটা হচ্ছে ইয়ার স্ক্রু। তো সাধারণত দুইটা স্ক্রু থেকে এই ইয়ার যে স্ক্রু, এটা থেকে তেল কম বেশি করে আর কি, অ্যাডজাস্ট করে এটা দিয়ে। এটা জাস্ট রেস কম বেশি করে, ঠিক আছে। তো এখন অ্যাডজাস্ট করতে গেলে আমাদের এই দুইটা স্ক্রুর মাধ্যমে অ্যাডজাস্ট করতে হবে। তো প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে হচ্ছে আমাদের বাইকটা স্টার্ট দিতে হবে। অ্যাডজাস্ট দেওয়ার পরে ইঞ্জিনটা গরম হতে হবে। গরম হওয়ার পরে আমরা রেসটা বাড়াই দিব। তো রেসটা বাড়াই দিলাম। এবার যেটা করতে হবে, ইয়ার স্ক্রুটা সম্পূর্ণ টাইট দিতে হবে। তো টোটাল টাইট দিলে বন্ধ হতে যাবে, হাফ প্যাচ খুলে দেবো আর কি। বন্ধ হয়ে গেছে যেহেতু একটা দিনে, তো হাফ প্যাচ দেওয়া হলো। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে এয়ার স্ক্রুটা আস্তে আস্তে লুজ দিতে হবে। তো এই লুজটা ততক্ষণই দেবো যতক্ষণ ইঞ্জিনের আরপিএম সর্বোচ্চ এসে না দাঁড়ায়। তো এই লুজ দিতে দিতে খেয়াল করবেন যে ইঞ্জিনের সাউন্ডটা একটা মাত্রায় সর্বোচ্চ উঠে যাওয়ার পরে এবার আবার নামতে শুরু করতেছে। তো নামতে দেওয়া যাবে না, যেখানে সর্বোচ্চ আরপিএমটা দাঁড়াবে ওইখানে আমরা স্টপ হয়ে যাবো। তো এইটা একটু মনোযোগ সহকারে সাউন্ডের দিকে খেয়াল রাখতে হবে, যেহেতু আমাদের কাছে টেকোমিটার অথবা এই বাইকে আরপিএম মিটার নাই, সেই ক্ষেত্রে সাউন্ডের দিকে লক্ষ্য রাখতে হবে। কান খুব সজাগভাবে আপনার খেয়াল করতে হবে ইঞ্জিনের সাউন্ডটা সর্বোচ্চ কোথায় গিয়ে দাঁড়ায়। দেখতে পাচ্ছেন কমে গেছে, কমে যাচ্ছে, কমতে দেওয়া যাবে না। এবার একটু টাইট দেবো। দেখতে পাচ্ছেন এই হচ্ছে কমা আর বাড়ার মিডিল পয়েন্ট। তো আমরা একটু টাইটে রাখি। তো বাস আমার টুনিং হয়ে গেছে। টুনিংটা জাস্ট বেসটা বাড়াই দিয়ে আপনার এই এয়ার স্ক্রু ফুল টাইট দেবো, আস্তে আস্তে ছাড়তে হবে। যেখানে রেস সর্বোচ্চ বাড়বে ওইখানে থেমে যেতে হবে। এরপর হচ্ছে আমার এয়ার স্ক্রুটা দিয়ে রেস কমাইতে হবে। তো সাধারণত এটা হচ্ছে 1000 থেকে 1200 আরপিএম রাখতে হয় ভেক্টর প্লাস বাইকে। তো এটা দিয়ে আমি মন মতো করে নেবো আর কি। তো বাস, তো এখন ঠিক আছে, দেখবো রেস আবার আপ ডাউন হয় কিনা। ঠিক আছে, তো আমাদের কার্বোরেটর অ্যাডজাস্ট শেষ। এখন যেটা করবো আমরা সেটা হচ্ছে সিট ট্যাঙ্কি টোটালটা লাগাই দেবো। লাগাই দিয়ে গাড়িটা 3-4 কিলোমিটার রান করে তারপর ফ্ল্যাগটা আপনাদের দেখাবো যে ফ্ল্যাগের কালার বাদামি আসছে কিনা। তো আমরা সিট ট্যাঙ্কিটা লাগাই দিই। তো স্টার্ট হয়ে আসে, দেখতে পাচ্ছেন খুব স্মুথলি সাউন্ড। সাইড কভারটা লাগাই দিন। সাইড কভারটা তো এখন সিটটা লাগাই দেবো। তো গাড়িটা এখন চালিয়ে আসবো 3-4 কিলোমিটার। প্রথমবার আপনাদের ফ্ল্যাগটা দেখাবো আর কি।
তো এখন হচ্ছে আপনাদের আমি 4-5 কিলো অলরেডি চালায় আসছি আর কি। এখন ফ্ল্যাগটা আপনাদের খুলে দেখাবো, ফ্ল্যাগের কি অবস্থা। এই ফ্ল্যাগরেন্সটা দেখি। তো দেখেন একটু গরম আছে যদিও। দেখতে পাচ্ছেন। তো আমাদের এদিকে সব ওকে হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে ভালো পাম্প থেকে ফুয়েলটা নিতে হবে। আর আমরা পেট্রোল ইউজ করবো আর কি, যেহেতু এটা পেট্রোল ইঞ্জিন। ঠিক আছে। তো আশা করি এই ভিডিওদের মাধ্যমে আপনি ডিটেলস ভাবে জানতে পারলেন এবং দেখতে পারলেন আপনার বাইকে যদি তেল মানে ফুয়েল বেশি খায় সেক্ষেত্রে কি করণীয়, এবং প্রত্যেকটা কাজে আপনাদের দেখাই দিলাম। তো আশা করি এভাবে কাজ করলে আপনাদের স্ট্রিক্ট একটা সমাধান পাবেন। তো প্রাথমিকভাবে শুধু হচ্ছে কার্বোরেটর অ্যাডজাস্ট করাই সমাধান না। তো যে কটা কাজ দেখালাম প্রত্যেকটা যদি স্টেপ বাই স্টেপ করেন তাহলে আপনারা একটা পার্মানেন্টলি সলিউশন পাবেন। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।